ফের একবার কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করলো কেন্দ্র। অর্থাৎ যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে টাকা দিয়ে যে প্রকল্প চলার কথা, সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক টাকা দেওয়া বন্ধ করলো রাজ্যকে। আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প যেখানে কেন্দ্রও টাকা দেয়, রাজ্যও টাকা দেয়। আর এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসের পর থেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, চলতি আর্থিক বর্ষের জন্যও এখনো পর্যন্ত এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে টাকা দেওয়ার কোনো অনুমোদন দেয়নি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন অনুমোদন দেয়নি? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পিএমশ্রী প্রকল্প, অর্থাৎ রাজ্যের স্কুলগুলির জন্য, গোটা দেশ জুড়ে স্কুলের জন্য পিএমশ্রী প্রকল্প চালু করা হয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক চালু করে। কিন্তু রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই পিএমশ্রী প্রকল্প রাজ্যে কার্যকর করা হবে না। আর তারপরেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএমশ্রী প্রকল্প চালু না করা হলে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র টাকা দেবে না। আর এখানেই রাজ্যে আপত্তি তুলছে, তার কারণ রাজ্য মনে করছে এটি একটি অসাংবিধানিক ব্যাখ্যা। এবং সেই কারণে রাজ্যের তরফে ফের কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে যাতে চলতি আর্থিক বর্ষে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র টাকা বরাদ্দ করে রাজ্যকে। এখনো পর্যন্ত এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের থেকে পায় রাজ্য 2000 কোটি টাকা, যার মধ্যে 2023-24 সোমরাজ, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, কি মনে হয় আপনার, যে টাকা রাজ্য পায় সেই টাকা বন্ধ করে দিল কেন্দ্র, এখনো পর্যন্ত কেন্দ্র দিচ্ছে না কেন? দেখুন, এটা তো নতুন নয়। আমরা এর আগে দেখেছি প্রত্যেক বছর 4,60,000 কোটি টাকা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স বাবদ বাংলা থেকে নিয়ে গিয়ে বাংলার ন্যায্য পাওনা 1,60,000 কোটি টাকা তারা আটকে রেখে দিয়েছে। 59 লক্ষ মানুষকে 100 দিনের কাজ করিয়ে 3 বছরের ওপর তারা টাকা দেয়। 11,36,000 মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে 100 দিনের তাদের আবাস যোজনার টাকা দেয়নি। এবং এখন সমগ্র শিক্ষা অভিযানের টাকা তারা আটকে দেওয়ার ভয় অনেকদিন আগেই দেখাচ্ছিল, এখন তারা আটকে দিচ্ছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এই বাংলা বিদ্বেষী মনোভাবের জন্য বাংলার জনগণের গর্জনের মধ্যে দিয়ে তাদের এই বাংলা বিরোধীদের রাজনৈতিক বিসর্জন দিয়েছে 2024-এ। তারপরেও তারা শিক্ষা নিচ্ছে না, তারপরেও তারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এবং বাংলার প্রতি বিদ্বেষমূলক আচরণ চালিয়ে যাচ্ছে। অতীত থেকে তারা শিক্ষা নেয়নি। আমার স্থির বিশ্বাস এই বাংলা বিদ্বেষী পিএমশ্রী প্রকল্প, এই পিএমশ্রী চুক্তি, এই পিএমশ্রী চুক্তি যদি না করে তাহলে টাকা দেওয়া হবে না রাজ্যকে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে। এই সমস্ত কিছু এক একটা অজুহাত পিএম এর নামে করতে হবে, তবে টাকা দিতে হবে না। টাকাটা কি পিএম নিজের পকেট থেকে দিচ্ছে? এর আগেও তো আমরা আয়ুষ্মান ভারতে দেখেছি যে 40% টাকা সরকার দেবে, অথচ প্রধানমন্ত্রীর দাড়িওয়ালা সুন্দর ছবি দিয়ে পোস্টকার্ড করতে হবে, নইলে হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দিতে হবে, নইলে টাকা দেবে না। নাম পাল্টানোর মাস্টার তো ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নিজে। তিনি তো ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টেছিলেন। এই প্রাইম মিনিস্টার তো নিজের জীবদ্দশায় নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেন, মেডিকেল কলেজ উদ্বোধন করেন। আর বাংলাকে বঞ্চনা করার জন্য বিজেপি শাসিত একাধিক রাজ্য আছে এখানে প্রকল্পের নাম বদল করার পরেও সেখানে টাকা পাওয়া যায়। আর বাংলায় যেহেতু রাজনৈতিক ভাবে তারা দাঁত ফোটাতে পারছে না, তাই বাংলার প্রতি তাদের বঞ্চনা, এর জবাব 2024-এ মানুষ দিয়েছে, 2026-এও বাকিটা দিয়ে দেবে। থ্যাংক ইউ শান্তনু বাবু। এই যে পিএমসি চুক্তিতে চুক্তি না করলে তাহলে টাকা নয় বলা হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফে। আমার সঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, কেন্দ্র টাকা দিচ্ছে না শিক্ষার ক্ষেত্রে, সমগ্র শিক্ষা অভিযানে তৃণমূলের দাবি যে বঞ্চনা করা হচ্ছে ইচ্ছে করে। বাংলা থেকে যেহেতু বেশি সিট পাওয়া যায়নি, 24-এ এবং 26-এও হার হবে আগে থেকে বুঝেই এই বঞ্চনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রী যে কেন্দ্রে লোডশেডিং এর তত্ত্ব নিয়ে এসেছিলেন সেই নন্দীগ্রাম কেন্দ্রে 8,000-এর বেশি ভোটে বিজেপি এবার লিড পেয়েছে।
যে পূর্ব মেদিনীপুরকে পাখির চোখ করে তারা অসতীপর বৃদ্ধ, যার হাত ধরে একদিন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছিল, সেই শিশির অধিকারীকে পর্যন্ত বাড়ির সামনে তুই বলে সম্বোধন করেছেন। আজকে শুভেন্দু অধিকারীকে সকাল থেকে রাত পর্যন্ত আক্রমণ করেছেন। পূর্ব মেদিনীপুরের 2টি সিটে তারা পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রী নজিরবিহীন ভাবে, অন্তত আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের বালুরঘাটে 4 বার গিয়েছেন। বারবার তিনি মানুষকে বলেছেন যে ফিরাবে কি শূন্য হাতে, গতবারের মতো এবারেও সেখানে কিন্তু ফারাক্কা ব্রিজ পর্যন্ত তৃণমূলের পতাকা উঠতে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস কলকাতা শহরের অনতি দূরে অত্যন্ত অভিজাত এবং শিক্ষিত মানুষের বাসযোগ, যেখানে আমার প্রশ্ন ছিল এই টাকাটা কেন বন্ধ করা হচ্ছে। দিন আপনি যদি মনে করেন টাকা বন্ধ করা হচ্ছে, এই অভিযোগ ঠিক, যদি এই বিশ্বাস নিয়ে আমাকে ফোন করেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, দুঃখিত। পরিষ্কার করা শুনতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। একটা দেশ চলে, তার শিক্ষা ব্যবস্থা চলে নির্দিষ্ট একটা নিয়মের ভিত্তিতে। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। যারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আজকে বাজার বানিয়েছেন তারা বিবৃতি দেবেন, আর সেই বিবৃতি প্রতিক্রিয়া চলবে দিনের পর দিন। ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিকবাবু। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিভাবে দুর্ঘটনা, রেলওয়ে সেফটি কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্ত শুরু করলেন আজ থেকেই। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্ত করে দেখা হবে কিভাবে এই দুর্ঘটনা, কিভাবে একই লাইনে চলে এলো এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিভাবে ধাক্কা মালগাড়ি। সেক্ষেত্রে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিতের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, বিশ্বজিৎ, এই যে তদন্ত করা হচ্ছে, তদন্তের ক্ষেত্রে বেশ কিছু মানুষের বয়ান গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসাবাদের জন্য কাদের কাদের ডাকা হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানাই যে সিআরএস এর নেতৃত্বে কিন্তু এই তদন্ত চলছে। সকাল ঘড়ির কাঁটায় যখন 10টা, সেই সময় এই তদন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথম অবস্থায় রাঙ্গাপানি স্টেশনে যিনি স্টেশন ম্যানেজার, সহকারী স্টেশন ম্যানেজার, বিভিন্ন যারা পোস্টের গার্ডম্যান ছিলেন তাদেরকে ডাকা হয়েছে। মূলত কোন কোন বিষয়ের উপর গুরুত্ব যাচ্ছে প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে এই যে 2টি ট্রেন, একটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অপরটি মালগাড়ি, এই দুটির গতি কেমন ছিল এই বিষয়টি কিন্তু প্রথমেই নজরদারি দেওয়া হচ্ছে। যে তোমাকে জানিয়ে রাখি 8টা 20 নাগাদ যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানিতে ঢোকে, সেখান থেকে 8টা 55 সেই দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রায় 27 মিনিট। অন্যদিকে যখন মালগাড়ি ঢুকলো প্রায় 13 মিনিট, অর্থাৎ রাঙ্গাপানি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 27 মিনিট বেরোনো এবং রাঙ্গাপানি স্টেশন থেকে মালগাড়ির বেরোনো এই 13 মিনিট, এই যে ডিফারেন্স, এই যে সময় কম বেশি, এটা কেন হলো? এই বিষয়টার ক্ষেত্রে যারা লেভেল ক্রসিংয়ে ছিলেন তারা কি দেখেছেন, যারা সিগন্যালিংয়ে ছিলেন তারা কি দেখেছেন? অন্যদিকে সিআরএস গতকাল বলেছিলেন যে সিগন্যালিংয়ের সমস্যা ছিল, পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে সব কিছু বিষয়টি নির্ভর হচ্ছিল। তাহলে পেপার ক্লিয়ারেন্সের বিষয়টি নিয়ে কেন কোথায় অসুবিধা হচ্ছে? কোথাও কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই রাঙ্গাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত কোথাও দাঁড় করানো হয়েছিল? অন্যদিকে তোমাকে বলে রাখি বিশ্বজিৎ, আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহকারী চালকের বয়ান, মালগাড়ির সহকারী চালকের বয়ান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি হাসপাতালে এই মুহূর্তে, একটি শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন সহকারী চালক মন্নু কুমার, যার সঙ্গে পুলিশ কথা বলতে চায়। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে সহকারী চালকের বয়ান কতটা গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে 13 মিনিট এবং 28 মিনিটের অঙ্কে দাঁড়িয়ে আসলে কেন 13 মিনিটে মালগাড়িটি রাঙাপানি স্টেশন ছেড়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যেতে পারলো, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পৌঁছতে সময় লেগেছিল হচ্ছে 28 মিনিট। সেটিই হচ্ছে সিসিআরএস এর তদন্তের ক্ষেত্রে আজকের সবথেকে মুখ্য বা আলোচ্য বিষয়। এই বিষয়ের যিনি যথাযথ উত্তর দিতে পারবেন, এই ঘটনার তদন্তের একমাত্র গুরুত্বপূর্ণ সাক্ষী, সেটা হচ্ছে এই সহকারী চালক, যিনি ওই পণ্যবাহী ট্রেনের সহকারী চালক ছিলেন হচ্ছে মনু কুমার।
অতনু, তুমি জানো যে প্রথম দিনই দুর্ঘটনার 1 ঘন্টার পরপরই রেলের তরফ থেকে চেয়ারম্যান সিইও রেলওয়ে বোর্ড তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে সহকারী চালকের মৃত্যু হয়েছে। আদপে দেখতে পাওয়া গেল যে পণ্যবাহী ট্রেনের যিনি সহকারী চালক তিনি বেঁচে রয়েছেন। ফলে সিসিআরএস এর তদন্তের ক্ষেত্রে তার এই বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সকালবেলাও সিসিআরএস এর তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়েছিল, যদিও তিনি এখনো পর্যন্ত শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন, সে কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে উঠতে পারা যায়নি। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সেটা হচ্ছে যে রেল পুলিশের তরফ থেকে যে দুর্ঘটনার জন্য যে এসআইটি তৈরি করা হয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রেল পুলিশের কয়েকজন এবং একই সঙ্গে একজন রেলের চিকিৎসক তিনিও এই মুহূর্তে যে নার্সিংহোমে তিনি ভর্তি রয়েছেন সেখানে এসছেন, তারাও তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং একে জিজ্ঞাসাবাদ করে দুটো জিনিস জানা যাবে। এক, প্রথমত হচ্ছে রাঙাপানি স্টেশনে এই মালগাড়ির যিনি চালক ছিলেন, যিনি মারা গিয়েছেন, তিনি রাঙাপানি স্টেশন মাস্টারের কাছ থেকে পিএলসিটি রিসিভ করেছিলেন 8:35 এবং ট্রেনটি রাঙাপানি স্টেশন ছেড়ে যায় হচ্ছে 8:42 এবং পিএলসিটিতে যে সিগন্যাল পোস্টের উল্লেখ করা আছে 654 থেকে 654 নম্বর সিগন্যাল পোস্ট অতিক্রম করে লেভেল ক্রসিং অতিক্রম করে 652 এবং 650 নম্বর সিগন্যাল পোস্টের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। এই যে 654 নম্বর সিগন্যাল পোস্ট যখন অতিক্রম করছেন সে সময় যে লেভেল ক্রসিংটি রয়েছে সেখানে কি অবস্থা ছিল? ট্রেন কি দাঁড়িয়ে ছিল? কোনোভাবে কি গেটম্যান তাদেরকে জানিয়েছিলেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে এবং অত্যন্ত স্লথ গতিতে কাঞ্চনজঙ্ঘাটি এগোচ্ছে? নাকি যে চালক এবং সহকারী চালক ছিলেন তারা পিএলসিটি ছাড়াও যে লগবুক তাদের কাছে থাকে তা না দেখে তারা ট্রেন চালাতে বা ট্রেনের গতি বৃদ্ধি করে চালিয়ে ফেলেছিলেন? সেইটা এই মুহূর্তে দেখার জন্য এই সহকারী চালক মনু কুমারের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে একদিকে সিসিআরএস, অন্যদিকে হচ্ছে রেল পুলিশ, তারা উভয় চেষ্টা করছে তার বয়ান নথিবদ্ধ করতে এবং সেই কারণেই সকাল থেকে বারবার ধরে এই নার্সিংহোমে একদিকে রেলের সিসিআরএস এর তদন্তকারীরা, অন্যদিকে রেল পুলিশের তরফ থেকে তারা রয়েছেন, তারা বারবার ধরে সে উপস্থিত হচ্ছেন। অতনু, ধন্যবাদ আবির। একদিকে রেলের তদন্ত চলছে, আরেকদিকে দেখা যাচ্ছে রেল পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে। এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে 6 জন সদস্য থাকবেন। পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, একটু বোঝার চেষ্টা করব যে রেলওয়ে একটা আলাদা তদন্ত ইনকোয়ারি কমিটি একটা তৈরি করেছে, সেখানে তদন্ত হচ্ছে, জিজ্ঞাসাবাদ করছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি, তার পাশাপাশি রেল পুলিশের আবার একটি তদন্ত কেন? একেবারে তাই গোটা বিষয়টি, কারণ যেহেতু এই ট্রেন দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসছে, তাই সেজন্যই কিন্তু আলাদা করে রেল পুলিশ একটা তদন্ত কমিটি করেছে, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করেছে। আরও থাকতেন সঙ্গে যে 6 জন টিম, তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন। মৃত যে চালক অর্থাৎ মালগাড়ির যে চালক তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন এবং আহত যে সহকারী চালক আছে তার সঙ্গে কিন্তু আজ তারা কথা বলবেন এমনটা কিন্তু আমরা জানতে পারছি। পাশাপাশি যে সমস্ত আহত যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি কিভাবে, কখন এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছিল, বিশেষ করে এই সিগন্যালিং ফেলিয়ারের ব্যাপারটা যেটা সামনে এসছে এবং রেল পদস্থ কর্তারা যা স্বীকার করেছেন সিগন্যালিং ফেলিয়ারের জন্য দুর্ঘটনাটি ঘটেছে এবং সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মানে মূল তথ্যটা কিন্তু তার হাত থেকেই পাওয়া যাবে, কেননা তিনি ওই রুমেই ছিলেন এবং পাশেই চালকের পাশে তিনি বসেছিলেন এবং যেহেতু তিনি এখন ইনজিওর্ড হয়েছেন তবুও তাকে কিন্তু একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি সামনে এনে তদন্তে গতি আনতে চায় রেল পুলিশ। ধন্যবাদ।